নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমি এখন প্রবেশ করছি অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে, যেখানে ঘটেছিল সেই মর্মান্তিক হত্যাকাণ্ড। 1919 সাল 13ই এপ্রিল, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসের একটি কলঙ্কময় দিন। এখানে সেদিন একটা রাজনৈতিক সমাবেশে বহু মানুষ জমায়েত হয়েছিল, শত শত মানুষ। খবর পেয়ে ব্রিটিশদের সেনাবাহিনীর এক সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার এসেছিলেন সেই বিক্ষোভকে দমন করতে, আর নির্মম গুলি চালিয়েছিলেন। এখনো সেই গুলির স্মৃতি একই দেয়াল বহন করে চলেছে। মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে, এই যে একটু আগে কুয়োতে দেখালাম, সেই কুয়োতে ঝাঁপও দিয়েছিল। বড় বড় পাঁচিল টপকে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টাই বৃথা। বহু মানুষ মৃত্যুবরণ করেছিলেন, আর তাদের স্মৃতির উদ্দেশ্যে সেই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। রতন দেবী নামে একজন মহিলা সেদিন স্বামীর সাথে এই সমাবেশে উপস্থিত ছিলেন। তার স্বামী এই গণহত্যার শিকার হয়েছিলেন। তিনি স্বামীর মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যেতে পারেননি, কারণ সেদিন শহরে কারফিউ জারি হয়ে গেছিল। শত শত রক্তাক্ত মৃতদেহের মাঝখানে তিনি তার স্বামীর দেহ পাহারা দিয়ে বসেছিলেন সারা রাত। কুকুরের হাত থেকে তার স্বামীর দেহকে তিনি বাঁচাচ্ছিলেন। এইসব শুনে মন ভরাক্রান্ত হয়ে যাচ্ছে। তোমরা সবাই অবশ্যই ঘটনাগুলো জানো, গুগলে সার্চ করলে হয়তো পেয়েও যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। একটু ভরাক্রান্ত মন নিয়ে আমরা চলে এসেছি দুর্গানিয়া মন্দিরে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। খুব সুন্দর মন্দির, পুরনো স্মৃতি মনে চলে আসছিল, কারণ অমৃতসর আমার দ্বিতীয়বার যাওয়া। এগুলো আগেও দেখেছি, বলেছি আগের ব্লগে। ছেলে মেয়ে তখন ছোট ছোট ছিল। খুব সুন্দর মন্দির। অনেক পরিবর্তন হয়ে গেছে মন্দিরের সামনের দিকটা। এগুলো হয়তো তখন ছিল না, মনে হচ্ছে এগুলো তখন ছিল না। পাশেই পায়রারা ভুট্টা খাচ্ছে। একজন বয়স্ক ভদ্রমহিলা 10 টাকায় এক বাটি করে ভুট্টা বিক্রি করছেন। অনেকেই কিনে কিনে এই পায়রাদেরকে ভুট্টা খাওয়াচ্ছে। গোটা মন্দির জুড়ে এই পায়রারা রয়েছে। দুদিকে জল বেষ্টিত, অনেকটা স্বর্ণ মন্দিরের মতনই মন্দির, মাঝখান দিয়ে রাস্তা। মন্দিরের ভেতরের বিগ্রহের ছবি তুলতে দেয় না, তাই ভেতরে ছবি তুলতে পারিনি। স্বর্ণ মন্দিরের মতনই জলের ওপরে, জলের মাঝখানে মন্দির। বহু বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাশয়, অনেকটা রাস্তা পার করে তারপরে মন্দির। পেছনে শিব ঠাকুরের মূর্তি দেখো, অনেকটা স্বর্ণ মন্দিরের মতনই প্রায় দেখতে। পাশেই আছে হনুমান মন্দির, মা অম্বের মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে আমরা হনুমান মন্দিরে গিয়েছিলাম। এই যে হনুমান মন্দির, তারপরে পাশেই মা অম্বের মন্দির। এখানে সকালবেলা কীর্তন হচ্ছিল, খুব সুন্দর ভক্তেরা কীর্তন গান গাইছিলেন। এই যে প্রবেশ পথ। মন্দির থেকে বেরিয়ে
দেখছি একজন ভদ্রলোক ওয়াল পেন্টিং করছেন। এখানে তিনি আঁকছেন কৃষ্ণ ঠাকুর তার বাঁ হাতের কোড়ে আঙ্গুলে গোবর্ধন পর্বতকে ধারণ করে রেখেছেন, আর চারিদিক থেকে মানুষ তার তলায় এসে আশ্রয় নিচ্ছে। এই যে ভদ্রলোক আঁকছেন, মোটামুটি পুরোটাই আঁকা হয়ে গেছে, শুধু কৃষ্ণ ঠাকুরের একটু বাকি, কৃষ্ণ ঠাকুরের সাজসজ্জা একটু বাকি। গরু ছাগল নিয়ে, ছোট ছোট শিশুদের নিয়ে সবাই এসে গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় নিচ্ছে। তিনি আঁকছেন। দেখো কত সুন্দর রেখেছে। ভদ্রলোক আঁকছেন। এরপর আমরা বিকেলবেলা আবার পৌঁছে গিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগে। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু আমরা ভালো করে শোটা দেখতে পাইনি। দেখো এখন প্রায় 7:05, 7টা থেকে শো হয়, এখনো কত রোদ, কত আলো। অমৃতসরে মোটামুটি, অমৃতসর বলো কাশ্মীর বলো, সব জায়গায় মোটামুটি 7:30 থেকে 7:45 পর অন্ধকার হয়। তাই যেহেতু অন্ধকার হয়নি, আমরা শোটা খুব একটা ভালো করে দেখতে পাইনি। তাও দেখলাম, শুনলাম সেই হত্যাকাণ্ডের দিনের ঘটনাগুলো বলছিল। এখানে বসে বসেই ফোন এলো মাকে নিতে। আমার মামির ছেলে, বৌমা, নাতনি সব আসছে। তাই শোটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে একটা পাঞ্জাবি ধাবায় খাওয়া দাওয়া করে মামিরা মাকে নিয়ে চলে গেল।